আট জেলায় ভয়াবহ বন্যা, দুজনের মৃত্যু, তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। পানি ছড়া ব্যাপারে ভারতের কাছ থেকে স্পষ্ট জবাব চান উপদেষ্টা আসিফ। বন্যার্তদের সব ধরনের সহায়তা দিতে সরকার ও নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান, বললেন বিপদের সবাইকে পাশে দাঁড়াতে হবে। গুমের বিষয়ে কমিশন গঠন করা হচ্ছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র তৈরিতে দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে কমিটি। অর্থ পাচার মামলায় খালাস পেলেন খন্দকার মোশাররফ, মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলার রায় 29 আগস্ট। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের 8টি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ঢলের পানিতে ভেসে গিয়ে ফেনীর পরশুরামে একজন ও কক্সবাজারের রামুতে নিখোঁজ হয়েছে 3 জন। খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। এদিকে দুর্গত এলাকাগুলোতে উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী। পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার উপজেলার নিম্নাঞ্চলে। আখাউড়া, উত্তর, দক্ষিণ, মোগরা ও মণিঅন্দ এই 4 ইউনিয়নের 34টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত 550 পরিবার। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, হাওড়া নদী ও জাজিগাং সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে যাওয়ায় নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুদিন আগে ভেঙে গেছে গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতুটি। বন্যার অবনতির কারণে মানুষ চলাচল এবং ঘরবাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়ছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় 17টি জায়গা দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে শখানেক গ্রাম। 1 মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। বন্ধ যান চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। কুমিল্লায় গত 5 দিনের টানা বৃষ্টি ও উজানের পানিতে গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার 70 সেন্টিমিটার ওপরে বইছে। সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত গোমতী বাঁধের 85 কিলোমিটার দুর্বল অংশ ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো বালুর বস্তা দিয়ে মেরামত করা হয়েছে। প্লাবিত কুমিল্লা সদর, দেবিদ্বার ও বুড়িচং উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল। শত শত বাড়িঘর পানিতে ডুবে বিপাকে হাজারো মানুষ। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে তাদের। কুমিল্লার 14 গ্রামে বন্যার পানিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর 9 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত জেলার অনেক এলাকা। 20 লাখ মানুষ পানিবন্দী। গ্রামীণ সড়ক, ফসলি মাঠ এখনও পানির নিচে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদি সহ 9টি উপজেলার বেশিরভাগ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় মানুষজন ছুটছে আশ্রয় কেন্দ্রে। পরিস্থিতি সামাল দিতে সহায়তা চাওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। খাগড়াছড়ি শহরের অধিকাংশ এলাকা পানির নিচে। শহরের উত্তরগঞ্জ পাড়া, শান্তিনগর, মেহেদিবাগে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও পানির নিচে। অনেক এলাকায় মানুষ আশ্রয় নিয়েছে ঘরের ছাদে। বিদ্যুৎবিহীন জেলা। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত মৌলভীবাজারের 5 উপজেলায় 2 শতাধিক গ্রাম। জেলার প্রধান নদী মনু, ধলাই, ফানাই, জুড়ি ও কুশিয়ারার পানি বইছে বিপদসীমার ওপরে। চতুর্থ ধাপের এ বন্যায় 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে হুমকিতে শহর প্রতিরক্ষা বাঁধ। জেলা প্রশাসন জানায় 5টি উপজেলার 33,468 জন মানুষ পানিবন্দী। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছে 140টি পরিবার। সরকারিভাবে বরাদ্দ করা হয়েছে চাল, শুকনো খাবার সহ প্রয়োজনীয় পণ্য। 2 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে বন্যা হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাইশারি ইউনিয়নের 4 শতাধিক পরিবার। বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় লোকজন আশ্রয় নিয়েছে উঁচু জায়গা, স্বজনদের বাড়ি, বিদ্যালয় ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া শহর ও কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকার পাহাড় ধসের খবর পাওয়া গেছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা। অতি শীঘ্রই নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার জন্য বিশেষভাবে সতর্কতার সহিত অনুরোধ জানাচ্ছি। উজানের ঢলের পানিতে কক্সবাজারের বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। টানা ভারী বৃষ্টিতে উপজেলা সদর, রামু ও চকরিয়ার বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে বন্যা। রেললাইনে পাহাড় ভেঙে পড়ে ও ঢলের পানিতে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে ঢাকা কক্সবাজার রেল চলাচল। এছাড়াও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজারের সাথে টেকনাফের। টানা বৃষ্টি ও নদ নদীর পানি বেড়ে যাওয়ায় বরিশাল নগরীর নিম্নাঞ্চল ও অনেক রাস্তা পানির নিচে তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অনেক বাড়িঘরে পানি ঢুকেছে। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 157 মিলিমিটার বৃষ্টিপাতে বন্দরনগরী চট্টগ্রামের নাগরিক জীবনের সীমাহীন দুর্ভোগ। হাঁটু থেকে কোমর পানিতে ডুবল মহানগরীর বিভিন্ন এলাকা। জলজটে নাগরিক জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতায় আটকা পড়ে নষ্ট হয় যানবাহন। গত 6 বছরে জলাবদ্ধতা নিরসনের জন্য 6,000 কোটি টাকা খরচ হলেও জলাবদ্ধতা না কমে উল্টো বেড়েছে। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 157 মিলিমিটার। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় আগের মতোই তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকা কিংবা প্রতিবন্ধকতার কারণে নিচু সড়কে জমেছে হাঁটু থেকে কোমর পানি। চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা, তা আবার দেখল নগরবাসী। 1 ঘন্টা টানা বৃষ্টি হলেই প্লাবিত হয় বেশ কিছু এলাকা। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণ, অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা এবং খালগুলো বেদখল হওয়ার কারণেও বেশিরভাগ সময় জলাবদ্ধতা তৈরি হয়। সমস্যা সমাধানে 2017 সালে সিডিএর উদ্যোগে প্রথম প্রকল্প নেওয়া হয়। প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ 3টি সংস্থা। সঠিকভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে আমরা এত কষ্ট পাচ্ছি। এক কোমর পানিতে করে বহদ্দার থেকে আসতে হচ্ছে, গাড়িগুলো নামাই দিছে, গাড়ি আসতে চাচ্ছে না দিক দিয়ে। কবে যে এই সুফলটা পাবে বা জনগণ? জলাবদ্ধতার কারণে শত শত যানবাহন আটকা পড়ে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে মূল্যবান সময়। কি করবো, সকালে 2 বার বের হয়েছি, পানি তোরে আর যাওয়া সম্ভব হয় নাই, এই জন্য এখন 3rd টাইম অবশ্যই যাইতে হইতেছে আর কি। অবশ্যই ডেলিভারিগুলো বন্ধ হয়ে আছে, সব জায়গায় পানি উঠে গেছে। আমি একটু আগেও দেখলাম ওই যে আপনার এই রাঙ্গুনিয়ার ওইদিকে পাহাড়তলি নজমিয়া ব্রিজে ওই যে মেন রোডে পানি উঠে গেছে। জলাবদ্ধতার জন্য সরকারের এক সংস্থা অন্য সংস্থার উপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে, আর চরম দুর্ভোগের শিকার হয় জনগণ। প্রতি বছর বর্ষা এলেই তৈরি হয় এই দুরবস্থা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বন্যায় আক্রান্ত দেশের 8 জেলায় এখন 4.5 লাখ পরিবার পানিবন্দী। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিজিবি। দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলীরেজা জানান, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, খাগড়াছড়ি, মৌলভীবাজার সহ 8 জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের। 29 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য 1534টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তা হিসেবে 1,82 লাখ টাকা নগদ ও 13,650 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। আলীরেজা জানান, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও আশপাশের এলাকা এবং দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত কম হবে। সে সময় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং বাংলাদেশকে না জানিয়ে পানি ছেড়ে দেওয়ার কারণে 2 দেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ বিষয়ে সতর্ক করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেছেন, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকার ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি আহ্বান জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্বের 4 জেলা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সেই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আশ্রয়হীনদের আশ্রয়, খাবার সহ অন্যান্য আনুষঙ্গিক সহায়তা দিতে। বিপদের এই সময়ে একে অপরকে অবশ্যই পাশে থাকতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুমের বিষয়ে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। উজান থেকে পানি নেমে আসার আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গণ অভ্যুত্থানের মতো বন্যা মোকাবেলায় সবাই মিলে কাজ করতে হবে বলেও মত তার। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ভারত আগাম সতর্ক বার্তা না দিয়ে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করেছে। এই বন্যার কারণ কি, ভবিষ্যতে এই রকম বন্যা যেটা বলা হচ্ছে যে ফেনীতে এক রকমের নজিরবিহীন, সেটা এড়িয়ে চলতে আমরা কি করতে পারি, এসব নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশে প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে কমিটি গঠন করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির চিত্র ও সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই এসডিজি বাস্তবায়ন এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ে ব্যাখ্যা থাকবে। গঠন হওয়া কমিটি 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ প্রতিবেদন হস্তান্তর করবে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অর্থ পাচার ও অপরিপক্ক প্রকল্প এবং দেশি বিদেশি ঋণ গ্রহণের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী পতনের আগে শেখ হাসিনার সরকার 18,36,000 কোটি টাকা ঋণ রেখে গেছে, যা বাংলাদেশের 3টি বাজেটের মোট বরাদ্দের সমান। অর্থ পাচার মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক আবুল কাশেম বৃহস্পতিবার এই আদেশ দেন। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দুদকের মামলার রায় ঘোষণার জন্য আগামী 29 আগস্ট দিন ধার্য করেছেন বিশেষ জজ আদালত 6-এর বিচারক মাসুদ পারভেজ। বিস্তারিত জানাচ্ছেন গ্যালমান শফি। 2014 সালের 6 ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয় ডক্টর মোশাররফ 2001 থেকে 2006 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে অবৈধভাবে অর্জিত প্রায় 9.5 কোটি টাকা পাচার করেছেন। ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন।
রায় ঘোষণার পর তার আইনজীবী বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আর খন্দকার মোশাররফ বলেন, এই রায়ে দীর্ঘদিন পর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই আসামিকে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্য, হেনস্থা করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য আর্থিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে এই মামলাটি দায়েরকৃত। ন্যায়ভিত্তিক বিচারকের ফাইন্ডিংসে আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো। সঠিকভাবে এগুলো পর্যালোচনা করে যে রায় দিয়েছেন, আমি মনে করি যে একজন স্বাধীন এবং সাহসী একজন বিচারক যা করেন তিনি তা করেছেন এবং আমাকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। অন্যদিকে 2007 সালের 16 আগস্ট বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার রায়ের দিন ঠিক করেছে আদালত। মাননীয় আদালতে আমরা যুক্তিতর্কের মধ্য দিয়ে তাকে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করেছি। আমরা বিশ্বাস করি যে মাননীয় আদালত আগামী 29/8/2024 উনি রায়ের জন্য দিন ধার্য করেছেন এবং সেই রায়ে আমরা এই আদালত থেকে সুবিচার পাব। আদালতে মির্জা আব্বাসের সাথে তাঁর স্ত্রী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হাসানের সঙ্গে মত বিনিময় সভা করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো। সার্কিট হাউজে অভিনন্দন জানিয়ে তার হাতে ক্রেস্ট তুলে দেয় আল্লামার মিজ আহমদ দারুল কুরআন একাডেমি। ঢাকা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে সিলেটে। দুপুরে শহীদ মিনারের সামনে এতে অংশ নেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। এছাড়া গণমাধ্যমের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বাগেরহাট সহ বিভিন্ন জায়গায়। ভারতের বাঁধ খুলে দেয় প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করে তারা। নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে মানিকগঞ্জে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে প্রায় 10,000 গ্যাস লাইনে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান ভুক্তভোগীরা। চাকরি পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সকালে সাহেববাজার 0 পয়েন্টে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিডিআর কল্যাণ পরিষদ ও চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।